আমরা জানি যে পাকিস্তানের জ্বালানি সংকট চলছে, সেখানে বিক্ষোভ হয়েছে এবং সেই বিক্ষোভের পরিপ্রেক্ষিতেই শাহবাজ শরীফ ঘোষণা দিয়েছেন যে পাকিস্তানে অন্তত 1 মাস গণপরিবহনে ফ্রি যাতায়াত করা যাবে, কোনো লাগবে না। তা আমাদের আজকেও দেখলাম অর্থমন্ত্রী এই বিষয় নিয়ে কথা বলেছেন যে জ্বালানি সংকট সামনে, এটা কী প্রভাব পড়তে পারে। আপনার কাছে কি মনে হয়, আমাদের প্রস্তুতি আসলে কেমন? ইকোনমিস্টে দেখলাম আপনার তারা যে এনার্জি ক্রাইসিসের যে ম্যাপটা করেছে, কোন কোন দেশগুলো এই যুদ্ধে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে, যারা যুদ্ধের অংশীদার না। সেখানে আপনার দেখলাম যে পাকিস্তান প্রায় টপে 1, 2, 3-এর মধ্যে আছে। পাকিস্তান, জর্ডান, সোমালিয়া, এই রকম দেশগুলো। বাংলাদেশের র্যাঙ্ক দেখলাম সম্ভবত 8, অষ্টম সম্ভাবনাময় ক্ষতির ঝুঁকির মধ্যে পড়বে। এবং এটার অনেকগুলো যুদ্ধের অনেকগুলো দিক আছে। একটা তো হচ্ছে জ্বালানির দিক, যে আমরা যেহেতু আমাদের কোনো জ্বালানি ডিপ্লোম্যাসি নাই, আমাদের জ্বালানিকে সিকিউর করবার জন্য কোনো লং টার্ম দীর্ঘমেয়াদী পরিকল্পনা নাই, নিজস্ব জায়গা থেকে জ্বালানি উৎপাদন করবার জন্য আমরা চেষ্টা করি নাই। আমরা সমুদ্র বিজয় করেছি বলে অনেক মিছিল করেছি, কিন্তু সেই সমুদ্রের 42টা না 46টা ব্লক থেকে তেল গ্যাস আহরণ করবার জন্য যে চেষ্টা করা, বাপেক্সকে যে স্ট্রেনথেন করা, সেটা আমরা কখনো করি নাই। তাহলে সব মিলায়ে ইম্পোর্ট পলিসি, এক্সপোর্টের জায়গা থেকে বিবেচনা না করা, দ্বিতীয়ত হচ্ছে যে নিজস্ব ক্যাপাসিটি না বাড়ানো, এটা একটা বড় ঝুঁকি এবং এটা ইতিমধ্যে আমরা ফেস করতেছি। দ্বিতীয়ত হচ্ছে গভর্নেন্সের প্রবলেম আছে সিরিয়াস। যতটা না ঘাটতি, যেমন ধরুন অকটেনের কোনো ঘাটতি নাই, পেট্রোলিয়ামের ঘাটতি নাই, ডিজেল মোটা দাগে এটার ক্রাইসিসটা শুরু হবে সেচ মৌসুমে, আরও মাসখানেক পরে টরে যখন আপনার ইরিটা উঠে যাবে, নতুন চাষের প্রশ্ন আসবে। এই জায়গাটাতেই আমরা এখনও গভর্নেন্স ফেল করেছি, সরকার এই গভর্নেন্স দিতে পারে নাই। এইটা একটা সিরিয়াস ঝুঁকির জায়গা। দ্বিতীয়ত হচ্ছে এইটা যখন আমরা ডিল করতে পারছি না, তখন ইতিমধ্যে রেমিটেন্সের উপরে প্রেশার বাড়বে। যদিও ঈদের আগের এই মাসে আমাদের অনেক টাকা আসছে, কারণ নর্মালি ঈদের সময় আমাদের টাকা একটু বেশি আসে সব সময়তেই। আর দ্বিতীয়ত হচ্ছে যে আপনার অনেকেই টাকাটা জমিয়ে রেখেছিল, ধরেন 2 মাস পরে বাড়িতে যাবে, 3 মাস পরে বাড়িতে যাবে, তারপরে হচ্ছে একটা জিনিস কিনবে, ঘর বানাবে। এই জমানো টাকাগুলো যুদ্ধের কারণে এখানে রাখতে পারবে কি পারবে না, চলে আসতে হয় কি না, অনেকেই বাড়িতে পাঠিয়ে দিয়েছে। আমাকে যেমন অনেকে প্রবাসী বলেছে যে আমার একটা জিনিস কেনার জন্য আমি টাকা জমিয়েছিলাম, আমি টাকাটা এখনই পাঠিয়ে দিছি, কারণ আমাদেরকে এখান থেকে যখন তখন তারাই দিতে পারে, সিস্টেম না, একদম কাটি বস্তা গোল করে একবারে ফ্লাইটে উঠাই দিবে আর কি। তো সে কারণে ভালো টাকা এসছে, কিন্তু এর মানে এটা না যে আমার রেমিটেন্স ফ্লোটা ভালো থাকবে। মধ্যপ্রাচ্যে কিন্তু অনেকের চাকরি চলে যাচ্ছে। আমাদের প্রবাসী যারা যাওয়ার কথা ছিলেন, তাদের অনেকের ফ্লাইট ক্যান্সেল হচ্ছে, কোম্পানিগুলো হোল্ড করে রেখেছে একটু পরে আসার জন্য। যারা আছেন তাদের ওয়ার্ক পারমিট বাতিল হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। আপাতত হয়তো ছুটিতে আছে, বেতন ছাড়া, অল্প বেতনে, এরপরে কি হবে, তো সেই জায়গার ঝুঁকিটা তৈরি হয়েছে। একটা হচ্ছে রেমিটেন্স, দ্বিতীয়ত প্রবাসী কর্মী না যাওয়া, যারা আছেন তারা ফিরে আসা, এগুলোর কিন্তু সোশ্যাল ইকোনমিক ইম্প্যাক্ট আছে সমাজে। এই টোটাল বিষয়টা সরকার আসলে খুব সিরিয়াসলি ভাবছে কিনা অথবা ভাবতে পারছে কিনা, তেমনটা আমার এখনো মনে হয়নি। এর কাউন্টার কনসিকুয়েন্স হচ্ছে যে এইরকম একটা রিয়েলিটিতে আপনি যখন জুন জুলাইতে বাজেট করবেন, সেই বাজেটের আগে যে ওয়েলফেয়ার প্রোগ্রামগুলো হাতে নিয়েছে সরকার, কৃষককে ঋণ মৌকুফ করে দেয়া, ইমাম মুয়াজ্জিনদেরকে ভাতা দেয়া, তারপরে হচ্ছে ফ্যামিলি কার্ড দেয়া, যেটা কোনোটাই কিন্তু আপনার পার্লামেন্টে উঠানো হয়নি। এগুলো কিন্তু সিরিয়াস কনসিকুয়েন্স, লিগাল কনসিকুয়েন্স আছে। ফাইন্যান্স বিলে আপনি হাত দিচ্ছেন, ফাইন্যান্স বিলে হাত দেওয়ার আগে আপনার পার্লামেন্টের কনসালটেশন দরকার ছিল। বলা হচ্ছে পাইলটিং করছে, কিন্তু যে লেভেলে আপনি এটা করেছেন, ইমপ্লিমেন্ট করেছেন, এটা পাইলটিংয়ের ডেফিনেশনে পড়ে না। সব জেলায় অ্যাট এ টাইম সব জায়গাতে ডিস্ট্রিবিউট করাটা পাইলটিংয়ের ডেফিনেশনে পড়ে না। তো এই লেভেলের ওয়েলফেয়ার প্রোগ্রামের কমিটমেন্ট নিয়ে সরকারে আসছে, কিন্তু আপনি সব জায়গাতে খরচ সংকুচিত করছেন। এইটা কিন্তু পরস্পর সাংঘর্ষিক ইকোনমিক পলিসি। এরপর হচ্ছে বাংলাদেশ ব্যাংকে যাকে এই যে অন্ধ প্রতিবন্ধী লোক যাদেরকে নিয়ে বসাইছেন, এই লোককে দিয়ে আপনি আলটিমেটলি বাংলাদেশ ব্যাংক চালাইতে পারবেন না। ইতিমধ্যে এই যে 2,500 কোটি টাকা ঈদের আগে যে ব্যবসায়ীদেরকে দেওয়া হয়েছে দান সদকা করে, এবং এইবারই আমার ছোটবেলা থেকে বহু বছর পরে ঈদের আগে কোনো আন্দোলন সংগ্রাম দেখি নাই। আপনার মনে থাকার কথা যে এমন কোনো সোনার বাংলায় কোনো ঈদ দেখি নাই যে গার্মেন্টস শ্রমিকরা রাস্তায় নামে নাই, ঈদের বেতন, বোনাস, ছাঁটাই টাটাই এগুলো নিয়ে কোনো শ্রমিক নেতারা আন্দোলন করে নাই। এরকম কোনো জিনিস কিন্তু আমার মনে পড়ে না। কেন হয়েছে? ওই যে 2,500 কোটি টাকার বরকত,
এই বরকতের কারণে যেটা হচ্ছে সবাইকে কেনাবেচা করে ফেলা হয়েছে। টাকাটা কোত্থেকে দিলেন? টাকা তো আমার কাছে নাই। আপনি বাংলাদেশ ব্যাংকে টাকাটা কোত্থেকে দিল? তাহলে আপনি আলটিমেটলি যে ধরনের পলিসির প্রস্তাব দিয়ে ক্ষমতায় আসছেন, যে ধরনের কাজ আপনি করছেন, দিন শেষে আপনার রিজার্ভে হাত দিতে হবে। তো রেমিটেন্স যদি কমে যায় যুদ্ধের কারণে, আর রিজার্ভ থেকে যদি আপনি কন্টিনিউ এক্সট্রা খরচ করতে থাকেন, আপনি কিন্তু পারস্পরিক সাংঘর্ষিক অর্থনীতির বাজেটের ভিতর ঢুকে যাবেন, যেটা আমার ইকোনমিকে সিরিয়াসলি প্রেশারের মধ্যে রাখবে। এই প্রেশার হ্যান্ডেল করার মতো ক্যাপাসিটিওয়ালা পলিটিক্যাল লিডারশিপ আমি এখন দেখতে পাচ্ছি না, স্যাডলি। তো এগুলো নিয়ে বিতর্ক হওয়া দরকার, কিন্তু সংসদে মনে হয় জুলাই সনদের বাইরে আর তেমন কোনো সিরিয়াস আলোচনা, নিশ্চয়ই এখন বোধহয় পর্যালোচনা এগুলো আমরা দেখতে পাচ্ছি না। সামনের দিনগুলোতে নিশ্চয়ই বিরোধী দলেরও ফেলিয়ার আছে এখানে, শুধু সরকারি দলের না, বিরোধী দলেরও সিরিয়াস ফেলিয়ার আছে, এগুলো তারা ডিল করতে পারছে না।